দিদি, বাতাসের বেগ তো বেড়েই চলেছে। আমার তো বড় কষ্ট হচ্ছে দিদি। তুমি কিছু একটা করো দিদি, আমি যে আর উঠতে পারছি না। ভয় পাস না বোন, কিচ্ছু হবে না। যে করেই হোক আমাদেরকে বাসা অব্দি পৌঁছতেই হবে। নয়তো এমন সময় যদি আমরা বৃষ্টিতে আটকা পড়ি, তবে কিন্তু বিপদের আর বাকি থাকবে না। সেটাও তো ঠিক। আশেপাশে তো শিক্ষার্থীর অভাব নেই। পাঠশালা ছুটি দেওয়ার পরেই হঠাৎ আবহাওয়া যে কেন এত খারাপ হলো, খুব কষ্ট হচ্ছে আমার। যাদের কষ্ট হোক বোন, হাতে সহজ যাবে না। ঠিক করেই হোক আমাদেরকে বাসায় পৌঁছতেই হবে। আর অনেক কষ্টে টুনটুন আর টুকি বাসায় পৌঁছে যায়। টুনটুন আর টুকিকে দেখে টুনি স্বস্তি পায়। টুনটুন, টুকি মা, তোরা এসেছিস? তোদেরকে নিয়ে আমার যে বড্ড চিন্তা হচ্ছিল। ভাগ্যিস তোরা তাড়াতাড়ি এলি। জামা, তোরা ব্যাগ রেখে আয়, আমি তোদের জন্য খাবারের ব্যবস্থা করছি। আর শোনো, আজ কিন্তু আমাদের জন্য খুদ ভাজি করো। অনেকদিন হলো খুদ ভাজি খাওয়া হয় না। এই বৃষ্টির দিনে খুদ ভাজি খেতে খুব ভালো লাগবে। আচ্ছা রে মা, আমি তবে খুদ ভাজাই করছি। যা, তোরা ব্যাগ রেখে আয়। হায় বিধাতা, এ কি কাণ্ড! চাল ফুটো হয়েছে তো হয়েছে, একেবারে রান্নার চুলার উপরে কি এইভাবে চালটা ফুটো হওয়ার দরকার ছিল? এবার আমি ছানাদের খুদ ভেজে দিব কি করে? অভাব যখন শুরু হয় তখন দেখছি বিপদও পিছু ছাড়ে না। এবার আমি কি করব? মানি না, মানবো না, তোমার কথা আমি শুনবো না। আমার জন্মদিন পালন করতেই হবে। ঝড় হোক, বৃষ্টি হোক আর তুফান হোক, আমি কেক কাটবই, বন্ধুদের সাথে মজা করবই। এ কি বায়না শুরু করলি তুই কনক? তাকিয়ে দেখছিস না বাইরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে? এই বৃষ্টিতে আমি বাইরে যাব কি করে? আর তোর বন্ধুদেরকে ডাকবো কি করে? কেকই বা কিনে আনবো কি করে বলতো? তোর মা একদম ঠিক কথাই বলেছে কনক। তাছাড়া তো জন্মদিনের আয়োজন করতে হলে অনেক কাজও করতে হবে। এই বৃষ্টিতে তোর মা একা একা কি করবে বলতো? অত কিছু বুঝি না। আজ সন্ধ্যার মধ্যে সব আয়োজন করবে। আমি কিছুতেই আমার জন্মদিনটা নষ্ট করতে পারবো না, আমি বলে দিলাম। ছেলেটা বড্ড জেদি হয়েছে, একদম মায়ের মতো। খবরদার, আমাকে নিয়ে কোনো কথা বলবে না। দুষ্টু ছেলের জন্ম দিয়ে সব দায় আমার উপর চাপাতে চাইছো? তোমার ছেলের জন্য আমার জীবন থেকে শান্তি বিদায় নিয়েছি। এই বৃষ্টিতেও আমার আর কোনো শান্তি নেই। রাগে ফোঁস করতে করতে কাকলি কাক ছাতা নিয়ে বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়ে। মা, তুমি কি বলেছিলাম না খুদ ভাজি করতে? আর তুমি কিনা শুকনো রুটি খেতে দিচ্ছ? আমি শুকনো রুটি খেতে পারি না। তোকে আর শুকনো রুটি খেতে হবে না, আমি তোকে আর টুকিকে নিতে এসেছি। তোরা কি ভুলে গিয়েছিস আজ কনকের জন্মদিন? আমি তো কনকের জন্মদিনের আয়োজন করছি। টুনি, তুই কিন্তু সন্ধ্যায় আসবি। টুনটুন, টুকি, তোরা আমার সাথে চল। আমাকে সন্ধেবেলার কথা বলে আমার ছানা দুটোকে এক্ষুনি নিয়ে যেতে চাইছে কেন? বুঝতে পেরেছি, কাকুলি দিদি আমার ছানা দুটোকে দিয়ে কাজ করিয়ে নিবে। বলছি কি কাকুলি দিদি, বাইরে তো অনেক বৃষ্টি, আর ছানা দুটো এখনো কিছুই খায়নি। আমি বলি কি, ছানা দুটো খাবার খেয়ে নিক, তারপর না হয় সন্ধেবেলা আমি ছানা দুটোকে নিয়ে যাব। সে কি কথা টুনি, আমি আবার বৃষ্টিতে ভিজে টুনটুন টুকিকে নিতে এলাম, আর তুই আবার যেতে দিতে চাইছিস না? মা, তুমি কেন যেতে দিতে চাইছেন না বলো তো? আমরা তো আর খাবার খাবো না। তুমি আমাদেরকে যেতে দাও মা। টুনটুন, আমি নিষেধ করেছি না? তবে তুই আবার কেন যেতে চাইছিস? বড্ড বেপরোয়া হয়ে গিয়েছিস তুই আজকাল। তুই আমার মুখের উপর কথা বলিস। কাকুলি দিদি, তুমি বরং বাসায় গিয়ে জন্মদিনের আয়োজন করো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, আমি একাই বাসায় গিয়ে জন্মদিনের আয়োজন করছি। তোদের আর আমার বাসাতে যেতে হবে না। তোর ছানাদের ছাড়া আমার ছেলের জন্মদিনও আটকে থাকবে না, বুঝেছিস? যাক বাবা, কাকুলি মাসি ওভাবে কথা শোনালো কেন? এক্ষুনি তো খুব ভালোভাবে আমাদের ডাকছিল তো তোদের দুজনকে দিয়ে কাজ করিয়ে নেয়ার জন্য। তোদের আমি যেতে দিলাম না। এখন তো কাকুলি দিদিকে একাই সব কাজ করতে হবে, তাই অমন দেমাক দেখালো। এখন বুঝতে পেরেছিস তো টুনটুন, আমি কেন তোদের যেতে দেইনি? হ্যাঁ মা,
আমি এবার বুঝতে পেরেছি কনকের জন্মদিনে যার কোনো দরকার নেই মা। তার থেকে আমরা এখন শুকনো রুটি খাই। এ কি কাণ্ড! এতদিন তো চাল ফুটো হয়ে সামান্য জল পড়তো, এখন তো পুরো চাল ভেঙে জল পড়ছে। ঘর যে জলে ভর্তি হচ্ছে, কি করব এবার? যে করেই হোক জলগুলো ঘর থেকে বের করতে হবে। অনেক চিন্তা ভাবনার পর টুনি তার ছানা দুটোকে নিরাপদ জায়গায় ঘুম পাড়িয়ে রেখে গামলা দিয়ে জল তুলে তুলে বাইরে দিতে থাকে, কিন্তু চালের ভাঙা অংশ দিয়ে পুনরায় জল পড়তে থাকে। এভাবে দেখতে দেখতে রাত পেরিয়ে সকাল হয়। মা, এই কি অবস্থা তোমার? পুরো শরীর এভাবে ভিজে গিয়েছে কেন? আর তুমি এভাবে কাঁপছো কেন? কি হয়েছে মা? তুমি কথা বলছো না কেন? মারে, রাতে ঘরে জল ঢুকেছিল, জল পরিষ্কার করতে একটু ঠান্ডা লেগে গেছে। তোরা চিন্তা করিস না রে মা, আমি তোদের খাবার বানিয়ে দিচ্ছি। না মা, তোমাকে কোনো খাবার বানাতে হবে না। তুমি আরাম করে বসো। টুকি, মাকে কম্বল গায়ে দিয়েছে। আমি যাচ্ছি কবিরাজ মশাইকে ডাকতে। পাগলি মেয়ে আমার। টুনটুন, যাস না মা, কবিরাজ ডাকতে হবে না। টুনটুন, শোন শোন মা, আমার কথা শোন। চুপ কর তো মেয়ে, একদম ফ্যাচ ফ্যাচ করে কাঁদবি না। আর কেঁদেও কোনো লাভ হবে না। আমি তোর মায়ের চিকিৎসা করতে পারবো না, তাতে কোনো লাভও হবে না, বুঝলি? নানি কবিরাজ মশাই, দয়া করে এমন কথা বলবেন না। আমার মা যে অসুস্থ। বললাম তো আমি যেতে পারবো না। তুই কি ভালো ভালো যাবি নাকি মেরে তক্তা বানাবো? যা বলছি। আর টুনটুন কাঁদতে কাঁদতে চলে যাওয়ার জন্য বের হয়। আর চোখের জল ফেলতে ফেলতে টুনটুন পরীর সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। একি একি, এই ছানা, তুমি এভাবে কাঁদতে কাঁদতে কোথায় যাচ্ছিলে? সে অনেক দুঃখে কাটে পড়ি। আমার মা অসুস্থ, তাই কবিরাজকে ডাকতে গিয়েছিলাম। কিন্তু কবিরাজ না এসে উল্টো আমাকে তাড়িয়ে দিল। এবার আমার মায়ের যে কি হবে? কিছু হবে না, আমি তোমাকে সাহায্য করব। তুমি আমাকে তোমার মায়ের কাছে নিয়ে চলো। এরপর টুনটুন পরীকে নিয়ে তাদের বাসায় যায়। টুনি আর টুনির ভাঙা ঘর দেখে পরীর বড্ড মায়া হয়, আর পরী জাদু করে টুনিকে সুস্থ করে দেয়, আর মুহূর্তেই ভাঙা ঘরটাকে চুরি ঘরে পরিণত করে। ও মা, কি সুন্দর চুরি ঘর! এখানে তো শুধু চুরি আর চুরি। হ্যাঁ টুকি, এই চুরি ঘর তোমাদের বর্ষা বৃষ্টি শীত গ্রীষ্ম সবকিছু থেকে রক্ষা করবে। আর এই ঘরের চুরি বিক্রি করেই তোমাদের আর্থিক অসচ্ছলতা দূর করতে পারবে। পরীর কথায় টুনি, টুকি ও টুনটুন সবাই খুশি হয়। দেখলে তো বন্ধুরা, বিপদে পড়লে কেউ না কেউ আমাদের সাহায্যের জন্য এগিয়ে আসে। তাই আমাদের বিপদের সময় হতাশ হতে নেই। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। গ্রীষ্মের গরমে প্রকৃতির অবস্থা ভীষণ খারাপ। আর বেশি অপেক্ষা করা যাবে না। প্রকৃতির জন্য বৃষ্টি খুবই দরকার। বৃষ্টি তো ছড়াবো, আমাদের কাছে তো পর্যাপ্ত পরিমাণে জল নেই। বৃষ্টি ঝরানোর আগে আমাদেরকে জল সংগ্রহ করতে হবে। তবে নদী থেকে নয়, এবার আমরা সমুদ্র থেকে জল সংগ্রহ করব, যাতে বর্ষার মৌসুম পেরিয়ে গেলেও আমাদের নিকট জল মজুদ থাকে। তোরা সমুদ্রে যেতে চাইছিস? আমি তো এতটা পথ যেতে পারবো না, বড্ড ক্লান্তি লাগে। সেটা তোমাকে দেখলেই বোঝা যায় মেঘদাদু। সারাদিন নাক ডেকে ঘুমাও, অথচ তোমার ক্লান্তি দূর হয় না। আমি বলি কি মেঘদাদু, তোমাকে আমাদের সাথে জল সংগ্রহ করতে যেতে হবে না। তুমি বরং বিশ্রাম করো, আর বৃষ্টি ঝরানো নিয়ে তোমাকে অত ভাবতেও হবে না। হ্যাঁ দাদু, তুমি বিশ্রাম করো, আমরা যাচ্ছি। বৃদ্ধ মেঘকে বিদায় দিয়ে মেঘের দল জল সংগ্রহ করার জন্য উড়াল দেয়। আর পথেই দেখা হয় পাখির দলের সাথে, আর মেঘেরা পাখির দলের সাথে কথা বলে। আরে মেঘ ভাইয়া, তোমরা কোথায় যাচ্ছো? বৃদ্ধ মেঘ দাদুকে তো দেখতে পাচ্ছি না, হঠাৎ দল ছাড়া হলে কেন বলো তো? দল ছাড়া হয়নি গো টনি দিদি, আসলে মেঘদাদু ক্লান্তির ভারে আমাদের সাথে আসতে পারেনি।
আসলে আমরা সমুদ্রে যাচ্ছি জল সংগ্রহ করার জন্য। বর্ষার মৌসুম চলে এসেছে আর বৃষ্টি ঝরানোরও সময় হয়ে গিয়েছে। হ্যাঁ মেঘ ভাইয়া, তুমি একদম ঠিকই বলেছো। বনে যে বৃষ্টির খুবই দরকার, গরমে যে আমাদের অবস্থা খুবই খারাপ। চিন্তা করো না দাদা, আর বেশি দেরি নেই। সমুদ্র থেকে জল সংগ্রহ করে আনলেই বৃষ্টির প্রস্তুতি নিব। মাত্র 10-12টা দিন অপেক্ষা করো। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো হবে। আমরাও এই কয়েকদিন খাবার মজুত করতে পারবো। যার যার ঘর পুরনো, সে ঘরও মেরামত করতে পারবে। মেঘের দল আর পাখিদের দলের সাথে এসব কথোপকথন কিছুটা দূর থেকে কালু কাক আর কাকলি কাক শুনতে পায়। মেঘদের সাথে পাখিদের এত ভালো সম্পর্ক দেখে কালু কাক আর কাকলি কাকের মনে খুবই হিংসা হয়। দেখেছো কালু, দেখেছো, পাখিরা আমাদের সাথে ভাব করে না, অথচ মেঘিদের সাথে যেন গলায় গলায় পিরিত। মরে যাই মরে যাই, এদের কাহিনী দেখে মরে যাই। চিন্তা করো না কাকুলি, এদের বন্ধুত্ব আমি চুকিয়ে দিব। তাকিয়ে দেখো কাকুলি, বৃদ্ধ মেঘ এখন আকাশে আছে। চলো বৃদ্ধ মেঘের কাছে যাই, বাকি পরিকল্পনাটা না হয় যেতে যেতেই বলবো। কি গো, আরো কতক্ষণ? তাড়াতাড়ি হাতটা চালিয়ে কাজটা শেষ করো। ঘর মেরামত করলেই তো হবে না, কিছু খাবারও তো জোগাড় করে আনতে হবে নাকি? এত অস্থির হয়েও না তো, আমি তো বসে নেই, আমি তো কাজই করছি। তুমি এত কথা না বলে তাড়াতাড়ি ওই কাঠটা আমাকে দাও তো। কি সব উল্টো পাল্টা কথা বলছিস কালু? মেঘের দল আমাকে দাদু হিসেবে অনেক সম্মান করে, আর বনের পাখিরাও যে আমাকে নিয়ে সমালোচনা করবে সেটা আমার বিশ্বাস হয় না। কিন্তু আমাদের কথা তোমাকে বিশ্বাস করতে হবে মেঘ দাদু। আমরা দুজন নিজ কানে সবটা শুনে এসেছি। পাখিরা তো সবাই হাসাহাসি করছিল আর বলছিল তুমি নাকি বুড়ো হয়ে গিয়েছো, তুমি নাকি কখনো জল সংগ্রহ করতে পারবে না, আর বৃষ্টিও ঝরাতে পারবে না। শুধু কি এসব বলেছে? ওরা তো আরো বলেছে ঘুমোনো ছাড়া তোমার আর কোনো কাজ নেই, তাই তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করা খুব একটা দোষের নয়। কি এত বড় সাহস ওদের, আমাকে নিয়ে হাসাহাসি করে? আমি বৃদ্ধ হয়ে গিয়েছি ঠিকই, কিন্তু আমি বৃষ্টি ঝরানোর ক্ষমতা এখনো হারিয়ে ফেলিনি। যদি কোনোভাবে জল সংগ্রহ করতে পারি তবে দেখিয়ে দিব আমার দ্বারা কি হবে আর কি হবে না। আমরা তো সেটাই চাই, তুমি বনের সবাইকে বুঝিয়ে দাও তুমি কতটা শক্তিশালী। দরকার পড়লে আমরা তোমাকে সাহায্য করব জল সংগ্রহ করতে। কালু ঠিকই বলেছে মেঘ দাদু, তুমি কোনো চিন্তা করো না। দরকার পড়লে আমরা তোমাকে নিয়ে যাব জল সংগ্রহ করার জন্য। আমার মাথায় তো ইতিমধ্যে একটা পরিকল্পনা এসেছে। কালু, তুমি মেঘ দাদুর সাথে কথা বলো, আমি এক্ষুনি আসছি। এ কথা বলে কাকুলি কাক উড়াল দেয়, আর কালু ও বৃদ্ধ মেঘ কিছু বুঝতে না পেরেই কাকুলির যাওয়ার পথে তাকিয়ে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই কাকুলি বড় একটা রশি নিয়ে আসে আর বৃদ্ধ মেঘকে বেঁধে ফেলে রশি দিয়ে। আর কালু কাকুলি মিলে রশি ধরে টানতে টানতে নদীর ওপরে নিয়ে যায়, আর বৃদ্ধ মেঘ জল সংগ্রহ করতে থাকে। একই কাণ্ড, এটা কি হলো সুখী? হঠাৎ করে আকাশ এমন খারাপ হয়ে গেল কেন? সেদিন তো মেঘের দল বলল বৃষ্টি শুরু হতে 10-12 দিন সময় লাগবে, অথচ এদিকে বৃষ্টি শুরু হতে আর দেরি নেই। এটা কি হলো? আমিও তো কিছুই বুঝতে পারছি না, মনে হচ্ছে এখানে কোনো গন্ডগোল আছে। মেঘের দল তো আর আমাদের মিথ্যে বলতে পারে না, এতদিন তো কোনো কারণে কখনোই মিথ্যে বলেনি। সখীর কথা শেষ হতে না হতেই মুষলধারায় বৃষ্টি শুরু হয়। বৃদ্ধ মেঘ সর্বশক্তি দিয়ে বৃষ্টি ঝরাতে শুরু করে, আর মেঘের দল সমুদ্রে যাওয়ার কারণে এসবের কিছুই জানতে পারে না। আজকাল আর কারো কথায় ভরসা পাওয়া যায় না। মেঘের দল বলল বৃষ্টি শুরু হতে আরো 10-12 দিন, এদিকে 2 দিন না যেতেই আবার বৃষ্টি শুরু হলো। শান্তি মতো একটু খাবারও জোগাড় করে নিতে পারলাম না। এভাবে বৃষ্টিতে ভিজলে তো আবার ঠান্ডা লেগে যাবে। না না, বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার একটা ব্যবস্থা করতে হবে। কি মুশকিল অবস্থা, ঘরটা মেরামত করতে পারলাম না, তাতে বৃষ্টি শুরু হলো। এই বৃষ্টি যে কখন থামবে তারও ঠিক নেই। মেঘের দল আশ্বাস দিল ঠিকই, কিন্তু কথা রাখলো না। মাঝখানে আমরাই বিপদে পড়লাম। বনের পাখিরা হঠাৎ বৃষ্টিতে খানিকটা অস্বস্তিতে পড়লেও কালু আর কাকুলি বেশ খুশি হয়। জানালার পাশে বসে কালু কাকুলি বৃষ্টি উপভোগ করতে থাকে। আহা, কি বৃষ্টি কি বৃষ্টি!
বৃষ্টি দেখে যেন আমার মনে শান্তি শান্তি লাগছে। আমাদেরকে রেখে সব পাখিরা মেঘের দলের সাথে বন্ধুত্ব করেছিল। বনের পাখিরা আমাদের সাথে মিশতো না, চলতো না, ফিরতো না। এবার আমরা দেখবো মজা। মজা দেখো তো শুরু কাকুলি, দিনে দিনে মজা দেখতেই পারবো। এখন শুধু অপেক্ষার পালা। কালু আর কাকুলি বৃষ্টি উপভোগ করছিল আর পাখিদের অবস্থা নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে। দেখতে দেখতে বৃষ্টির বেগ বাড়তে থাকে আর অতি বৃষ্টির কারণে বনে বন্যার সৃষ্টি হয়। আর বন্যার জল বাড়তে বাড়তে কালু কাকের বাসা ছুঁয়ে ফেলে, কারণ কালু কাকের বাসা তুলনামূলক নিচুতে ছিল। কি সর্বনাশা কাণ্ড! বৃষ্টিও থামছে না আর বন্যার জলের বৃদ্ধিও কমছে না। ওদিকে তো কালু দাদার ঘরে জল ঢুকেছে। এবার কি হবে বলো তো টুনি? কিছুই তো বুঝতে পারছি না। যেভাবে কালু দাদার ঘরে জল ঢুকছে তাতে আর কালু দাদার ঘর ভাঙতে বেশি দেরি নেই। কালু দাদা ঘর থেকে বেরিয়ে এলেই না হয় আমাদের ঘরে আশ্রয় দিব। আমরা তো আর এই বৃষ্টিতে বের হতে পারবো না। ও হো হো হো, আমাকে নিয়ে মজা করেছিল বনের পাখিরা। এবার দেখ মজা। আমি বুড়ো হয়েছি ঠিকই, বৃষ্টি ঝরানোর ক্ষমতা এখনো হারাইনি। হা হা হা। অট্ট হাসি হেসে বৃদ্ধ মেঘ সর্বশক্তি দিয়ে বৃষ্টি ঝরাতে থাকে আর বনের জল বাড়তে বাড়তে কালুর বাসা ভেঙে যায় আর কালু কাকুলি বন্যার জলে ভেসে যেতে থাকে। বাঁচাও, বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। আমরা যে বৃষ্টিতে ভিজে যাচ্ছি। কেন যে অন্য পাখিদের বিপদে ফেলার জন্য বৃদ্ধ মেঘকে রাগিয়ে দিয়েছিলাম, এখন আমরা বৃদ্ধ মেঘের রাগের শিকার হলাম। তুমি ঠিকই বলেছো কালু, আমাদের ফাঁদে আমরা নিজেরাই পড়েছি। জানি না এবার এই ফাঁদ থেকে আমরা বাঁচতে পারবো কিনা। দেখলে তো বন্ধুরা, অন্যের জন্য ফাঁদ পাতলে কি হয়। এজন্যই কাউকে বিপদে ফেলার পরিকল্পনা করতে নেই, কারণ সেই বিপদে নিজেকেই পড়তে হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। এই খরগোশ, এই শোন তো, আমার কাছে একটু আয় তো। এই খরগোশ, আমার কথাটা একটু শোন ভাই, একটু শোন। হয়েছেটা কি? এত চিৎকার করছো কেন? হ্যাঁ বলো তো, কি সমস্যা? পেটে সমস্যা রে ভাই, পেটে বড্ড ক্ষুধা লেগেছে। আমায় একটু খাবার দিবি ভাই? বয়সের ভারে ঠিক মতো চলাফেরাও করতে পারছি না, খাবার জোগাড় করতেও পারছি না। নিজে খাবার খেয়ে পেট ভরাতে পারি না, আর তুমি কিনা আমার কাছে খাবার জোগাড় করে চাইছো? এসব জ্বালা যন্ত্রণা আমার আর ভালো লাগে না। যাই দেখি কোনো খাবার জোটাতে পারি কিনা। হাজার হলেও তুমি তো আমার বয়োজ্যেষ্ঠ, তাই না? দুটো কথা শুনিয়ে খরগোশ শিয়ালের জন্য খাবার খুঁজতে চলে যায়। আর বেশ কিছুক্ষণ পর খরগোশ কিছু ঘাস পাতা নিয়ে এসে শিয়ালকে দেয়। কি ব্যাপার খরগোশ, এসব কি? তুই আমাকে ঘাস পাতা এনে দিলি কেন? আমি কি আর এসব ঘাস পাতা খাই নাকি? তুই আমার জন্য তো একটু ফলমূল নিয়ে আসতে পারতি। দেখেছো কাণ্ড, ভাত পায় না আবার পোলাও চাই। শোনো শিয়াল দাদা, আমি যা সংগ্রহ করতে পেরেছি সেটাই নিয়ে এসেছি। ইচ্ছে হলে খাও, আর ইচ্ছে না হলে না খেয়ে পড়ে থাকো, যত সব। আমি সবটা দেখেছি শিয়াল মামা, কিন্তু তুমি কোনো কষ্ট পেও না। আমি বুঝতে পারছি বৃদ্ধ হলে সবারই কদর কমে যায়, কিন্তু তুমি চিন্তা করো না শিয়াল মামা, আমি তোমার জন্য খাবার খুঁজতে যাচ্ছি। কি হয়েছে টুনি, তোর চোখে জল কেন? তুই কি কোনো সমস্যায় পড়েছিস নাকি? বল আমাদের। সমস্যা নয় গো সুখী দিদি, আমি আমার ভবিষ্যৎ ভেবে কষ্ট পাচ্ছি। জানো তো, শিয়াল মামা বয়সের ভারে মুখ থুবড়ে পড়েছে। আজকাল তো খাবার জোগাড় করে খেতেও পারছে না। আমার ভবিষ্যৎ কি তবে এমন হবে বলো সুখী দিদি? আমিও কি পরনির্ভর হব? কষ্ট পাস না টুনি, বার্ধক্য সবার জন্যই বরাদ্দ। আমরা যেমন শৈশব উপভোগ করেছি, এখন প্রাপ্তবয়স্ক হয়েছি, একদিন আমরাও বৃদ্ধ হব।
তবে তখন কি হবে না হবে সেটা সৃষ্টিকর্তাই ভালো জানে। তবে বার্ধক্য চিন্তা করে হতাশ হওয়া যাবে না। তবুও আমি শিয়াল মামার অবস্থা কিছুতেই মানতে পারছি না। আমার বড্ড কষ্ট হচ্ছে। এখন তো বারবার মনে হচ্ছে শিয়াল মামা যদি আবার যুবক হতো। বড্ড হতাশ লাগছে। যাই হোক, তোমরা থাকো, আমি শিয়াল মামার জন্য খাবার জোগাড় করতে যাবো। এই নাও লেবু, এই লেবুর কয়েকটা ফোঁটা রস তোমার মেয়েকে খাওয়াবে, তাতেই তোমার মেয়ের জ্বর পুরোপুরি সেরে যাবে। কি যাতা বলছেন আপনি? আজকাল তো জ্বর হলে সারতেই চায় না, ওষুধ খেয়েও কোনো কাজ হয় না। আরে লেবুর রস খেলে কিনা জ্বর ভালো হয়ে যাবে? হ্যাঁ টুনি মাসি, ঈগল কাকা একদম সত্যি কথা বলছে। লেবুর রস খেলে সত্যি জ্বর ভালো হয়। আমার তো ভালো হয়েছে, কারণ ঈগল কাকু কোনো সাধারণ পাখি নয়। আর ঈগল কাকু হলো জাদুকরি পাখি, আর এই লেবু হলো জাদুর লেবু। বলিস কি পারুল, বনে আবার কবে জাদুকরের আবির্ভাব হলো? কেন জানি আমার সন্দেহ হচ্ছে। কিসের সন্দেহ? কোনো সন্দেহের অবকাশ নেই টুনি। ঈগল দাদা তার জাদু শক্তি দিয়ে অসম্ভবকে সম্ভব করতে পারে, তাই নাকি? তবে তো পরীক্ষা করে দেখতে হয়। তাই ঈগল দাদা, তুমি কি পারবে শিয়াল মামাকে বৃদ্ধ থেকে জোয়ান বানাতে? এইটা প্রকৃতির বিরুদ্ধাচরণ, আর প্রকৃতির বিরুদ্ধে গেলে সেটা কখনো মঙ্গল বয়ে আনে না, বরং ক্ষতির সম্ভাবনা থাকে। তাই এমন কাজ করা উচিত হবে না। কোনটা উচিত হবে আর কোনটা অনুচিত হবে সেটা না হয় পরে দেখা যাবে। তুমি যে এই অসাধ্যটাকে সাধন করতে পারবে না সেটা স্বীকার করে নাও। কি অদ্ভুত কথা শোনালি টুনি, আসলে তুই প্রকৃতির খুব জানিস না। আমি শিয়াল মামাকে বৃদ্ধ থেকে জোয়ান বানিয়ে দেওয়ার ব্যবস্থা করছি, কিন্তু তোদেরকে এর ফল ভোগ করতে হবে। এই পাকা কলাটা নে টুনি, এই পাকা কলাটা খেলেই শিয়াল মামা বৃদ্ধ থেকে জোয়ান হবে। বুঝতে পেরেছি, আর কিছু বলতে হবে না ঈগল দাদা। আমি বরং পাকা কলাটা নিয়ে যাই। শিয়াল মামার বার্ধক্য যে আমি আর মেনে নিতেই পারছি না। আরে টুনি, তুই এখানে এলি? আমি তো এতক্ষণ তোর জন্যই অপেক্ষা করছিলাম। ক্ষুধা পেয়েছে যে, বড্ড ক্ষুধা পেয়েছে। ও মা, আজ দেখি পাকা কলা এনেছিস। দে দে টুনি, তাড়াতাড়ি কলাটা দে। কি টুনি, কি হচ্ছে এসব? আমি এমন হয়ে যাচ্ছি কেন? কি হয়েছে আমার? কলাটা সুস্বাদু ছিল ঠিকই, কিন্তু আমার এমন হচ্ছে কেন? আমি যেন তাগড়া জোয়ান হয়ে যাচ্ছি। তুমি সত্যি জোয়ান হয়ে গেছো শিয়াল মামা, কারণ পাকা কলাটা একটা জাদুই কলা ছিল। আর আমি এই কলাটা এনেছিলাম তোমাকে বার্ধক্য থেকে মুক্তি দেওয়ার জন্য। কি বলছিস কি টুনি? আমি তো তোর কথা কিছুই বুঝতে পারছি না। আমি সত্যি জোয়ান হয়েছি? আসল ঘটনাটা কি বলতো? এরপর টুনি সব কথা শিয়ালকে খুলে বলতে থাকে। আর টুনির কথাগুলো শুনে শিয়াল হতবাক হলেও নিজের বল শক্তি ফিরে পেয়ে ভীষণ খুশি ছিল। সত্যি তোর মায়ের সাথে আমি আর পারি না। তোর মা 2-4 দিন পর পর ঝগড়া করে বাপের বাড়ি যাবে, আর তুইও বাসায় থাকতে চাইবি না। বাসায় থাকবো কি করে বাবা, আমার যে বড্ড ভয় করে। আমি বরং তোমার সাথে খাবার খুঁজতে যাই, সেটাই ভালো। বিশ্বাস করো, আমি তোমাকে একদম বিরক্ত করব না। চুপ কর বেটা, তুই যে আমাকে বিরক্ত করবি কিনা সেটা আমি খুব ভালো করেই জানি। যতই বল, আমি কিন্তু তোকে খাবার খুঁজতে নিয়ে যাব না। ওই যে শিয়াল মামা বসে আছে, তুই বরং শিয়াল মামার সাথেই থাক, কেমন? শিয়াল মামা, তুমি আমার ছেলেটাকে দেখে রেখো তো, আমি একটু খাবার খুঁজে আনি। ঠিক আছে কালু, কোনো টেনশন করিস না। আগেও তো তোর দুষ্টু কনককে অনেকবার দেখে রেখেছিলাম। শিয়াল দাদু, তুমিও। বাবা, আমাকে নিয়ে যাও বাবা, আমাকে এখানে রেখে যেও না। বাবা, আমাকে নিয়ে যাও। না রে কনক, তোর আর কোথাও যাওয়া হবে না। তুই এবার আমার পেটে যাবি। এতদিন তো বৃদ্ধ ছিলাম, আর জীবনের ক্ষমতা ছিল না,
তাই তোকে কিছুই করিনি। এবার আর তোর রক্ষে নেই, এবার তোকে আমি খেয়েই ফেলবো। হাসতে হাসতে শিয়াল কনককে ধরে খেয়ে ফেলে। আর তখনই টুনি শিয়ালের জন্য খাবার নিয়ে আসে। শিয়াল মামা, এটা কি করলে তুমি? আমি তোমার জন্য তো খাবার নিয়েই আসছিলাম, তবুও তুমি ছোট্ট ছানাটাকে শিকার করলে। এত অধপতন হয়েছে তোমার। চুপ কর, একদম চিৎকার করবি না। এতদিন রাতে জোর ছিল না বলে তোর আনা এসব ছাইপাশ খেয়েছি, কিন্তু আর না। এবার আমি মাংস খাবো, পাখি শিকার করব। আর তুই যদি বেশি কথা বলিস তবে তোকে ধরেও খেয়ে নিব। ঈগল দাদা ঠিকই বলেছিল, আমি সত্যি ভুল করেছি। তবে এবার এই ভুল আমি নিজেই শুধরাবো। কাঁদতে কাঁদতে টুনি উড়াল দেয় আর ঈগলকে সব কথা খুলে বলে। আর সব কথা শুনে ঈগল গম্ভীরভাবে বলে, দেখলি তো টুনি, প্রকৃতির নিয়মের বিরুদ্ধে গেলে কি হয়। তাই বলেছিলাম, যা হচ্ছে সেটাই হতে দে। আমি খুব ভালো করে বুঝতে পেরেছি ঈগল দাদা, তাই তো আবার তোমার দুয়ারে এসেছি। দয়া করে তুমি শিয়াল মামাকে বৃদ্ধ বানানোর ব্যবস্থা করো। আমি যে কনককে হারানোর কষ্ট আর সহ্য করতে পারছি না। মন্ত্রপুত জলটা নিয়ে যা টুনি, শিয়াল মামার মাথায় ঢালতে পারলেই সমস্যার সমাধান হয়ে যাবে। ঈগলের কথা মতো টুনি জলের ঘটি নিয়ে চলে যায় আর সতর্কভাবে শিয়ালের মাথায় ফেলে। আর তখনই শিয়াল পুনরায় বৃদ্ধ হয়ে যায়। দেখলে তো বন্ধুরা, প্রকৃতির বিরুদ্ধাচরণ কতটা ভয়াবহ হয়। তাই আমাদের উচিত প্রকৃতির নিয়ম মেনে চলা। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। আরে হাতি দিদি, ছানাকে নিয়ে এদিকে কোথায় যাচ্ছো? তোমাকে এত গম্ভীর লাগছে কেন? কি হয়েছে হাতি দিদি? এই বন ছেড়ে চলে যাচ্ছি টুনি। এই বনটা যে আর বন নেই। এই বনটা বৃষ্টির অভাবে প্রায় মরুভূমি হয়ে যাচ্ছে। আর অতিরিক্ত গরমের কারণে আমি আমার ছানাকে নিয়ে থাকতে পারবো না। গরমে যে আমার ছানাটা একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছে। বনে যে গরম পড়েছে সেটা আমরাও বুঝতে পারছি হাতি দিদি। তাই বলে তুমি বন ছেড়ে চলে যাবে সেটা তো আমি মানতেই পারছি না। দয়া করে তুমি বন ছেড়ে যেও না হাতি দিদি। তার থেকে ভালো চলো আমরা বরং বনের রাজার কাছে যাই। বন ছেড়ে তো আমারও যেতে ইচ্ছে করছে না। এই বনের প্রতি তো আমারও কম মায়া নয়। রাজা মশাইয়ের কাছে গেলে যদি কোনো সমাধান পাওয়া যায় তবে আমি যেতে পারি টুনি। হাতির কথা শুনে টুনি ভীষণ খুশি হয়। আর হাতি তার ছানাকে নিয়ে টুনির সাথে বনের রাজা সিংহের গুহায় যায় আর সিংহকে পুরো ঘটনা খুলে বলে। ব্যাপারটা তো সত্যি দুশ্চিন্তার। আমিও বনে অনাবৃষ্টির জন্য চিন্তিত। ভাবছি একবার মেঘদের সাথে কথা বলে দেখব আসল ঘটনাটা কি। আপনি একদম সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। একমাত্র মেঘের দলই বলতে পারবে অনাবৃষ্টির কারণ কি। কিন্তু মেঘের দলের কাছে যাবে কে? সে নিয়ে চিন্তা করতে হবে না, সেনাপতি ঈগল তো আছেই। ঈগল, তুমি এক্ষুনি বেরিয়ে পড়ো আর মেঘের দলের কাছে গিয়ে শোনো অনাবৃষ্টির কারণ কি। যে হুকুম রাজামশাই, আমি সব সময় আপনার হুকুম পালনে ব্যস্ত। সিপাহীরা চলো তবে। ঈগল আর দুই সিপাহী মিলে মেঘের দলের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর ঈগল উড়তে উড়তে মেঘের দলের কাছে চলে যায়। আর কালো মেঘদের দেখে ঈগল হতবাক হয়ে যায়। একই কাণ্ড, মেঘ দাদা, জলে ফুলে ফেপে কালো হয়ে গিয়েছো, অথচ তোমরা আমাদের বনে বৃষ্টি ঝরাচ্ছ না কেন? বৃষ্টি ঝরাবো কি করে? তোমাদের বন থেকে তো সুখী দুঃখীর এখনো কোনো সংকেত পাচ্ছি না। সুখী দুঃখীর ডাকও শুনতে পাচ্ছি না, আর সুখী দুঃখীর নাচও দেখতে পাচ্ছি না। তবে বৃষ্টি ঝরায় কি করে? এটাই তবে বৃষ্টি না হওয়ার মূল কারণ। কিন্তু মেঘ দাদা, এই সুখী ও দুঃখীকে, তাছাড়াও মেঘ দাদা, বৃষ্টির অভাবে যে আমাদের বনের খুবই বাজে অবস্থা। আমি বলি কি মেঘ দাদা, তুমি আমাদের বনে বৃষ্টি ঝরানোর ব্যবস্থা করো। বৃষ্টি ঝরানো তো আমাদের দায়িত্ব,
আর সুখী দুঃখী হলো তোমাদের বনের ময়ূর। তোমরা তো দেখছি বনের কোনো খবরই নাও না। আমি বলি কি, তুমি বরং বনে ফিরে যাও আর সুখী ও দুঃখীর সাথে কথা বলো। মেঘের কথা শুনে ঈগল পুনরায় ফিরে আসে আর সিংহকে সব কথা খুলে বলে। আর মেঘের কথায় সিংহ চিন্তিত হয়ে পড়ে। বলো কি সেনাপতি, এ তো ভারী চিন্তার বিষয়। কিন্তু ময়ূরদের আবার কি হয়েছে? এবার তো ময়ূরদের খোঁজ খবর নিতে হবে। চলো সবাই ময়ূরদের বাসায় যাই। আমি বুঝি কোনোদিনও সুস্থ হতে পারবো না রে বোন। আমাকে বুঝি এবার পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে। শরীরটা যে দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। কিচ্ছু হবে না তোমার, তুমি একটু ধৈর্য ধরো, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি একদম নিরাশ হও না। তোমরা নিরাশ না হলেও আমরা কিন্তু এতদিন খুব নিরাশ হয়ে পড়েছি। তোমাদের কি হয়েছে? তোমরা মেঘের দলের কাছে কোনো সংকেত পাঠাচ্ছ না কেন বলো তো? কি করে সংকেত পাঠাবো রাজামশাই? আমার বোন যে খুবই অসুস্থ, আর অসুখের জ্বালা নিয়ে দুঃখী বোন আমার বিছানা ছেড়ে উঠতেই পারছে না। আমি তো আমার বোনের সেবা যত্ন করে সময় পাচ্ছি না। এ তো দেখছি ভারী মুশকিল ব্যাপার। রাজামশাই, বৃষ্টির জন্য আগে দুঃখী ময়ূরের চিকিৎসা করিয়ে দুঃখী ময়ূরকে সুস্থ করে তুলতে হবে। তখন সুখী ময়ূরের কোনো কাজ থাকবে না। তখন দুই বোন মিলে পেখম তুলে নেচে গিয়ে বৃষ্টির আহ্বান করতে পারবে। তুমি একদম ঠিকই বলেছ সেনাপতি। সিপাহী, তোমরা চেয়ে দেখছো কি? এক্ষুনি কবিরাজ উল্লু পেঁচাকে ডেকে আনো। দুঃখী ময়ূরকে যত দ্রুত সম্ভব সুস্থ করে তুলতে হবে। রাজা সিংহের হুকুম শুনে সিপাহীরা উড়াল দেয় আর দ্রুত কবিরাজ উল্লু পেঁচাকে নিয়ে আসে। রাজার হুকুমে উল্লু পেঁচা দুঃখী ময়ূরকে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে থাকে। একই কাণ্ড! দুঃখী, তুই এত বড় অসুখ বাঁধালি কি করে? এই রোগের চিকিৎসা তো আমারও জানা নেই। হ্যাঁ, এসব কি কথা শোনালে তুমি উল্লু পেঁচা? সত্যি কি দুঃখী ময়ূরের বিরল রোগ হয়েছে? দুঃখী ময়ূরের সুস্থ হওয়ার কি কোনো উপায় নেই? উপায় নেই বললেও ভুল হবে। আসলে রাজামশাই, আমি এই রোগের ঔষধ না জানলেও আমার ওস্তাদজি হয়তো এই রোগের ঔষধ জানবেন। যাক, তবুও একটু স্বস্তি মিলল। কিন্তু কবিরাজ মশাই, আপনার ওস্তাদকে, আপনার ওস্তাদের সম্পর্কে তো আমরা কেউ কিছুই জানি না। আসলে আমার ওস্তাদ পাশের বন থেকে কিছুটা দূরের পাহাড়ের গুহায় থাকে। আমি সেখানে গিয়ে কবিরাজি শিখে এসেছি। রাজামশাই, আপনি বরং আমার ওস্তাদজির সাথে যোগাযোগ করুন। দুঃখীকে সুস্থ করার জন্য যে আমাদের সব চেষ্টাই করতে হবে। বনের স্বার্থে যে দুঃখীর সুস্থ হওয়া দরকার। সেনাপতি, তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। আমি বলি কি পেঁচা, তুমিও সেনাপতির সাথে যাও, তবে দুঃখী ময়ূরের চিকিৎসা আরো সহজ হবে। রাজা সিংহের আদেশে সেনাপতি ঈগল, কবিরাজ উল্লু পেঁচা আর সিপাহীদের নিয়ে বেরিয়ে পড়ে। উঠতে উঠতে সকলে মিলে বন পেরিয়ে পাহাড়ের গুহার কাছে পৌঁছে যায়। আর গুহার ভিতরে ঢুকতেই ওস্তাদ বৃদ্ধ কবিরাজকে দেখতে পায়। আরে কবিরাজ, তুই এতদিন পর হঠাৎ কি মনে করে আমার কাছে? সাথে আবার পাখিদেরও এনেছিস। কি সমস্যা হয়েছে কবিরাজ? আমি অনেক বড় সমস্যার সম্মুখীন হয়ে আপনার কাছে এসেছি ওস্তাদজি। আসলে আমাদের বনের দুঃখী ময়ূরী এক বিরল রোগে আক্রান্ত। আমি কিছুতেই সেই রোগের ঔষধ মেলাতে পারছি না। এরপর কবিরাজ উল্লু পেঁচা তার ওস্তাদকে সব কথা খুলে বলে। আর এসব কথা শুনে ওস্তাদ গম্ভীর হয়ে চিন্তা করতে শুরু করে। বেশ কিছুক্ষণ পর ওস্তাদ তার ঝোলা থেকে একটা ছোট্ট ঘটি বের করে কবিরাজ উল্লু পেঁচাকে দেয়। এই ঘটিতে বিশেষ এক প্রকার জল আছে। এই জল অসুস্থ দুঃখী ময়ূরের মাথায় ঢেলে দিলেই ময়ূর সুস্থ হয়ে যাবে। সত্যি বলছেন ওস্তাদজি? আসলে দুঃখী ময়ূর সুস্থ হবে? আমরা আপনার কাছে অনেক কৃতজ্ঞ। আপনি আশীর্বাদ করবেন ওস্তাদজি। আমি আপনার কাছে শিক্ষা লাভ করে খুবই গর্বিত। আপনি আমাকে আশীর্বাদ করবেন। তবে এবার আমরা আসি। আর একটু সহ্য করো দুঃখী ময়ূর। আমার মনে হচ্ছে কবিরাজ আর সেনাপতি একটা বিহিত করে তবেই ফিরবে।
ওদের উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। আর একটু ধৈর্য ধরো। আর ধৈর্য ধরতে হবে না রাজা মশাই, আমরা চলে এসেছি। এবার দুঃখী ময়ূর সুস্থ হবেই। সেনাপতি ঠিকই বলেছে রাজা মশাই, ওস্তাদ জি আমাকে এক বিশেষ জল দিয়েছেন। আমি এক্ষুনি এসব জল দুঃখী ময়ূরের মাথায় ঢেলে দিচ্ছি। এ কথা বলে কবিরাজ উল্লু পেঁচা দুঃখী ময়ূরের মাথায় ঘটির জল ঢেলে দিতে থাকে। আর মুহূর্তের মধ্যে দুঃখী ময়ূর বিছানা ছেড়ে উঠে পড়ে। আমার শরীর একদম ঠিক হয়ে গেছে সখী, আমি সুস্থ হয়ে গেছি। দেখ দেখ সখী, আমি একদম সুস্থ হয়ে গেছি। ওরে, আমার বোন ভালো হয়ে গিয়েছে রে। এবার আমরা পেখম তুলে নাচতে পারবো। দুঃখী ময়ূরের সুস্থ হওয়ার আনন্দে সুখী ও দুঃখী ময়ূর পেখম তুলে নাচতে শুরু করে। আর এই দৃশ্য দেখে মেঘের দলও বৃষ্টি ঝরাতে শুরু করে। আর বহু অপেক্ষার পর বৃষ্টির দেখা পেয়ে বনের সব প্রাণী আনন্দে আত্মহারা হয়ে বৃষ্টিতে ভিজতে শুরু করে। দেখলে তো বন্ধুরা, সকলের প্রচেষ্টায় কিভাবে সমস্যার সমাধান হলো। আসলে সবার সম্মিলিত প্রচেষ্টা থাকলে সব বিপদেরই সমাধান করা সম্ভব। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।